তো পড়াবো আজকে আসলে। ঠিক আছে? আচ্ছা। একটু লেট হয়ে গেছে ভাইয়া। তো তোমরা এখনো যারা আসলে জয়েন করো নাই, একটু জয়েন করে ফেলো, হ্যাঁ? আচ্ছা। একটু জয়েন করে ফেলো সবাই। আমরা হচ্ছে আজকে বাংলা লেকচার ৬ পড়বো এবং বাংলা লেকচার ৬ আমরা পড়বো বিলাসী এবং তাহারই পরে মনে হচ্ছে কবিতা। ওকে, একটা গদ্য পড়বো, পদ্য পড়বো এবং বিরোচন অংশের হচ্ছে এক কথায় প্রকাশ পড়বো। অনেক গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশগুলো পড়বো, যেখান থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর প্রশ্ন আসে। ওকে, আচ্ছা। তোমরা আসলে এস এম আসাদ বলেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাদ, কেমন আছো আসাদ? তোমার বন্ধুরা কি তোমার এই ব্যাচে আছে? তো তাদেরকে একটু ইয়া করো যে হচ্ছে একটু মেনশন করে দাও যেন তারাও আসে আর কি, তোমার বন্ধুরা যদি থাকে আর কি এখানে পেইড ব্যাচে। ওকে, আচ্ছা, এখানে আর হাইলাইটস দেওয়ার দরকার নাই, তো দিলে কোনো সমস্যা নেই, সবাই আর কি আসতে পারবে এই গ্রুপে যারা আছে। ওকে, আচ্ছা, একটু লেট হয়ে গেছে ভাইয়া, কোনো সমস্যা নেই। ফাহিমা তাসনিম বলেছো, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, একটু আসলে হাতে ফ্র্যাকচার আছে, কোনো সমস্যা নেই। ক্লাস কথা বলতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমরা সবাই আসলে ভাই আলহামদুলিল্লাহ এমন একটা সময় ক্লাস শুরু করেন, একটু পর কোচিং যাইতে হবে। ইস, আসলে জানি না, কারণ আড়াইটাই ক্লাসগুলো। তোমরা একটু কথা বলতে পারো, আসলে অ্যাডমিনের সাথে কথা বলতে পারো, কিংবা ঠিক আছে যারা অপারেশনে আছে তাদের সাথে একটু কথা বলতে পারো যে হচ্ছে আমরা হচ্ছে প্রবলেম হয় কি না। কারণ অনেকেই, আমি মনে করি যে অনেকের এই টাইমটাতে কোনো কোচিং থাকে না, এই কোচিংটা হচ্ছে বসে সময় কাটাও। তো সুতরাং এই টাইমটা ক্লাস করো, যে টাইমটা তুমি বাসায় পড়তে পারবা সেই টাইমটাকে নষ্ট করা উচিত না, সেই টাইমটা আসলে ক্লাস করাও বেশি উচিত না, আমি যেটা মনে করি। ওকে, নিজে পড়ার থেকে কোনো পড়া আসলে বড় হতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন অনেক সময় বলবো যে ভাইয়া তাহলে কি নিজে নিজে পড়ে চান্স পাবো? হ্যাঁ ভাইয়া, নিজে নিজে পড়ে চান্স পাওয়া পসিবল, তবে একটা গাইডলাইন, একটা হচ্ছে দিক নির্দেশনা তো থাকেই, সেই ব্যাপারটা আসলে মেন্টরশিপের ব্যাপার থাকে, সেই ব্যাপারটা কিন্তু আমি যখন তোমাদের এই পর্যায়ে ছিলাম আমিও কিন্তু এই ব্যাপারটা নিয়েছি। ঠিক আছে, এবং কোচিংয়েও পড়েছি, পাশাপাশি আমি অনেক অনলাইন ব্যাচেও পড়েছিলাম। ওকে, ঠিক আছে, তো একটু সেটা খেয়াল করবা তোমরা সবাই, যেন হচ্ছে মানে নিজের যে ডেস্টিনেশন সেখান থেকে যেন পিছোবা না হও কোনোভাবে। ওকে, ঠিক আছে, আমি আসলে বেশি দেরি করব না, আমাদের পড়াগুলো অনেকগুলা আসলে। সাব্বির আহমেদ রাফি বলেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা যারা থাকতে পারবা না পরবর্তীতে ভিডিওটা দেখতে পারবা, আর যারা থাকতে পারবে তারা তো লাইভে যে কোনো জিনিস, যে কোনো প্রশ্ন তোমরা জিজ্ঞেস করে জেনে নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি আসলে ক্লাসটা শুরু করি। আমরা আজকে কি পড়বো বলো তো? আমরা আজকে হচ্ছে বিলাসী গল্পটা পড়বো এবং এরপরে গিয়ে পড়বো হচ্ছে তোমাদের তাহারই পরে মনে কবিতা, এবং তারপরে হচ্ছে বাংলা বিরোচন অংশের হচ্ছে এক কথায় প্রকাশ পড়বো। এক কথায় প্রকাশ থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে বেশি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো তুমি সেশন পাবা না যেখান থেকে একটা প্রশ্ন হলো তোমার হচ্ছে এক কথা প্রকাশ থেকে আসবে না, সে প্রশ্নটা হতেই পারে না এমন। ওকে, বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, তাহলে এক কথায় প্রকাশ থেকে কিন্তু প্রশ্ন আসবে, এবং এক কথায় প্রকাশ থেকে খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের পিডিএফ এ তুমি পেয়ে যাবা, এবং সেগুলো কিন্তু বাসায় তুমি পড়ে নিবে ইনশাল্লাহ। এবং পরীক্ষা তো হবেই, এই ক্লাসের উপরে তো পরীক্ষা হবেই, এবং সেই পরীক্ষার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার এক কথায় প্রকাশগুলো কি অবস্থা, এবং বাসায় রিভিশন দিতে পারবা অনেক। ওকে, ঠিক আছে, আমরা আসলে আজকের ক্লাসে যাচ্ছি। ওকে, আমরা ক্লাসে যাচ্ছি, আমরা আসলে কি পড়বো বলো তো? আজকে আমরা আসলে বিলাসী গল্প পড়বো, এরপরে পড়বো হচ্ছে তাহারই পরে মনে। আমি আজকের ক্লাসের প্রথম স্লাইডে যাচ্ছি, দেখো আজকের ক্লাসের প্রথম স্লাইডে যাচ্ছি, খেয়াল করো। ওকে, দেখো যে আমরা বিলাসী গল্প পড়বো কিন্তু লেখক পরিচিতি সম্পর্কে পড়বো না, এটা তো হতে পারে না। আমরা প্রথমে কি পড়বো বলো তো? এই যে বিলাসী গল্পটা লিখেছেন কে বলো তো? কে বলো বিলাসী গল্পটা কে লিখেছেন? তো এই যে বিলাসী গল্পের লেখক, আমরা হচ্ছে তার সম্পর্কে একটু জানবো, এবং তার যে হচ্ছে এই শরৎচন্দ্রের যে হচ্ছে বিভিন্ন বই, প্রকাশনা, পুরস্কার, কি ধরনের লেখাগুলো তিনি লিখছেন সেগুলো সম্পর্কে আমরা জানবো, যেগুলো কিন্তু অনেক সময় প্রশ্নতে চলে আসবে। ঠিক আছে, তো আমরা আসলে পড়ে ফেলি। ওকে, আচ্ছা, নুসাইবা জান্নাত নূর বলেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে একটু আমরা লেখক পরিচিতি সম্পর্কে পড়ি, তারপরে আমরা বিলাসীতে চলে যাব। খেয়াল করে যে এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উনি আসলে জন্ম ওনার হচ্ছে 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দ। 15 সেপ্টেম্বর কত বলো তো? 1876 খ্রিস্টাব্দ। জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, পশ্চিমবঙ্গ, যেটা এখন বর্তমানে হচ্ছে কলকাতা। ঠিক আছে, সেই কলকাতার হচ্ছে কি হুগলি জেলায় তিনি হচ্ছে দেবানন্দপুর নামে একটা গ্রাম, সেখানে জন্মগ্রহণ করেন। আর মৃত্যু হচ্ছে 16 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দ। আমরা মৃত্যুটা আগেই পড়ে নিলাম যে জন্ম হচ্ছে 15 সেপ্টেম্বর 1876। এই 1876টা একটু মনে রাখবা, কারণ অনেক পরীক্ষায় আসলে এই প্রশ্নটা চলে আসে।
তোমার হচ্ছে শরৎচন্দ্রের যে জন্ম তারিখটা সালটা এটা চলে আসে। ওকে, তারপরে মৃত্যু হচ্ছে কি 1938 খ্রিস্টাব্দ। ওকে, খেয়াল করো যে সাহিত্য বিষয়ক উপাধি হচ্ছে অপরাজেয় কথা শিল্পী, মানে তার যে একটা উপাধি সাহিত্যের সেটা হচ্ছে অপরাজেয় কথা শিল্পী, অপরাজেয় কথা শিল্পী, এটা হচ্ছে তার সাহিত্যিক উপাধি বা সাহিত্য বিষয়ক উপাধি। তারপরে দেখো প্রথম মুদ্রিত রচনা কুন্তলিন পুরস্কার প্রাপ্ত হচ্ছে মন্দির নামে একটি গল্প, মানে প্রথম যে তার একটা মুদ্রিত রচনা ছিল, মানে প্রথম যে রচনাটা হচ্ছে প্রকাশ পায় সেই রচনা ছিল হচ্ছে কুন্তলিন। কুন্তলিন হচ্ছে পুরস্কার পায় সেই রচনাটা, এবং সেই রচনাটার নাম ছিল কি বলতো, মন্দির নামে একটা গল্প। ঠিক আছে, তিনি মন্দির নামে একটা গল্প আসলে প্রথমে লিখেছিলেন, যেটা আসলে প্রথম মুদ্রিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল। সেই মন্দিরটা আসলে কোন পুরস্কার পেয়েছিল বলতো, কুন্তলিন পুরস্কার পেয়েছিল। ওকে, কুন্তলিন পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তীতে যাই। দেখো যে প্রথম উপন্যাস বড় দিদি 1913 সালে তিনি এই হচ্ছে বড় দিদি উপন্যাসটা লিখেছিলেন। কত সালে বলতো, 1913 সালে। প্রথম উপন্যাস হচ্ছে বড় দিদি। আত্মচরিতমূলক উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। ওকে, শ্রীকান্ত নিয়ে কিন্তু মুভিও আছে। ওকে, অনেক টেলিফিল্ম জাতীয় তোমরা দেখতে পারবা শ্রীকান্ত। ওকে, এই প্রথম আত্মচরিত উপন্যাস হচ্ছে শ্রীকান্ত, এটা হচ্ছে 4টা খণ্ডে তিনি লিখেছেন। তারপরে উপন্যাস বড়দিদি এই উপন্যাসগুলো সম্পর্কে আরেকবার জানি যে উপন্যাস হচ্ছে বড়দিদি 1913 সালে। পথের দাবি এটা হচ্ছে 1916 সালে। এই পথের দাবি কিন্তু অনেক এমসিকিউতে চলে আসবে যে নিচের কোনটি উপন্যাস, পথের দাবি কিন্তু সেখানে পাবা। পল্লী সমাজ 1916, পরিণীতা, দেনা পাওনা। ওকে, এখানে একটা খেয়াল করো যে দেনা পাওনা নিয়ে একটা কনফিউশন হয় যে দেনা পাওনা কি রবীন্দ্রনাথের, কিন্তু না বাবা, দেনা পাওনা হচ্ছে কার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তোমরা যারা ক্লাসে ছিলা একটু আসলে সমস্যা হয়েছিল, কোনো সমস্যা নেই, একটু দেখো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, আমরা দেখছি এখন। ওকে, দেখো যে চরিত্রহীন 1917, চরিত্রহীন 1917, গৃহদাহ, এই যে গৃহদাহ, গৃহদাহ হচ্ছে 1914। এই গৃহদাহ বইটা অনেক মজার, গৃহদাহ বইটা, গৃহদাহ উপন্যাসটা অনেক মজার, গৃহদাহ, গৃহদাহ। ঠিক আছে, গৃহদাহর উপন্যাসটা অনেক মজার। এখানে হচ্ছে দুইটা বন্ধু, ঠিক আছে, দুইটা বন্ধুর হচ্ছে প্রেমের কাহিনী, একজনের বিয়ে ঠিক হয়ে যায় একজনের সাথে, দেন সে হচ্ছে ভব ঘুরে। এই গৃহদাহ বইটা আমার টেবিলের একদম শুরুর দিকে এই বইটা আছে, গৃহদাহ। আমি এইটা হচ্ছে মানে খুব মজা নিয়ে পড়তাম এবং 2বার পড়ে ফেলছি এটা। ঠিক আছে, ইন্টারমিডিয়েটে যখন পড়ি তখন একবার পড়ে ফেলছিলাম গৃহদাহটা। তো এখানে আসলে বন্ধুর সাথে বন্ধু কিভাবে কি করতে পারে বলতো, বন্ধুর সাথে বন্ধু কিভাবে আসলে বেইমানি করতে পারে সেই ব্যাপারটা দেখা হয়েছে। একই সাথে আসলে বন্ধু কতটা সাপোর্টিভ হয়, প্রথম দিকে বন্ধুর সাপোর্টের কথাটা আছে যে বন্ধু টাকা দিয়ে, সময় দিয়ে, অন্যান্য ব্যাপার দিয়ে আসলে সহযোগিতা করেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকেই বিয়ে করেছিলেন ওই বন্ধুকে। ঠিক আছে, এই গৃহদাহ উপন্যাসটা কিন্তু খুবই মজার একটা উপন্যাস, কিন্তু তোমরা এখন পড়বা না, এখন শুধু কি পড়ো বলো তো, অ্যাডমিশনের পড়া পড়ো। ওকে, বিরাজ বউ যেটা 1914 সালে, দেবদাস, এই দেবদাস কিন্তু খুবই বিখ্যাত একটা, দেবদাস নিয়ে তো মুভিও রচনা, মানে মুভিও তো হচ্ছে বানানো হয়েছে, তাই তো জানো। দেবদাস খুবই বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে কার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, খুবই বিখ্যাত উপন্যাস দেবদাস। এবং দেবদাস নিয়ে তোমরা কলকাতা, বাংলাদেশের অনেক মুভিও দেখতে পাবা। দেখো যে অরক্ষিণীয়া, তারপর হচ্ছে চন্দ্রনাথ, নববিধান, তারপর হচ্ছে নিষ্কৃতি, পণ্ডিত মশাই, বামুনের মেয়ে, 12 আরি, তারপরে হচ্ছে বিপ্রদাস, বৈকুণ্ঠের হুইল। এই যে এটা পড়বা, বৈকুণ্ঠের হুইল। ওকে, আমি যেগুলো একটু গোল করে দিচ্ছি সেগুলো একটু ভালো করে পড়বা। বৈকুণ্ঠের হুইল, রসচক্র, তারপরে হচ্ছে শেষ প্রশ্ন, এই যে শেষ প্রশ্ন, শেষের পরিচয়। ওকে, আচ্ছা, শেষের পরিচয়, শেষের পরিচয় এবং শেষ প্রশ্ন, এই দুইটা কিন্তু উপন্যাস এবং কার রচিত উপন্যাস, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। অনেক সময় একটা প্রশ্ন আসে যে কোন কবিতা কবিতা নয়, ঠিক আছে, একটা শেষের কবিতা নামে আছে না, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, কি বলতো, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তো সেটা কিন্তু আমরা হচ্ছে শেষের কবিতা, এখানে হচ্ছে শেষ প্রশ্ন এবং শেষের পরিচয়, এই দুইটাও উপন্যাস। তবে এই দুইটা কে লিখেছেন বলতো, এই দুইটা হচ্ছে কে লিখেছেন, এই দুইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। ওকে, খেয়াল করো, শ্রীকান্ত প্রথম পর্ব, এবং শ্রীকান্তর আমরা কয়টা পর্ব জানলাম, কয়টা পর্ব, আমরা 4টা পর্ব জানলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 4টা পর্ব শেষ করলাম। এখন আসো ছোট গ্রন্থ, মানে ছোট গল্প গ্রন্থগুলো কি, যে অনুরাধা, সতী ও পরেশ, কাশীনাথ, ছবি,
ছেলেবেলার গল্প, বিন্দুর ছেলে, মেজ দিদি, তারপর হচ্ছে স্বামী, আর হচ্ছে হরিলক্ষ্মী, এগুলো হচ্ছে তার ছোট গল্প গ্রন্থ। তারপরে প্রবন্ধ গ্রন্থের মধ্যে দেখো যে তার তরুণের বিদ্রোহ, নারীর মূল্য, স্বদেশ ও সাহিত্য, শরৎচন্দ্র ও ছাত্র সমাজ, এটা হচ্ছে 1938 সালে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা, যেগুলো আমি গোল করে দিয়েছি সেগুলো হচ্ছে তোমরা বেশি মনে রাখার জন্য, এগুলো হচ্ছে কি করবা বলো তো, মনে রাখার জন্য এগুলো একদম তোমরা ভালো করে কিন্তু পড়বা এবং নোট করে ফেলবা। ওকে, যেগুলো আমি আসলে কি করে দিলাম বলো তো, একটু গোল করে দিলাম, সেগুলো কিন্তু পড়বা এবং কি ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু বলে দিলাম। এই যে হচ্ছে বৈকুণ্ঠের হুইল, শেষ প্রশ্ন, শেষের পরিচয়, দেবদাস দেনা পাওনা, চরিত্রহীন গৃহদাহ, পথের দাবি, এই যে লেখাগুলো, এগুলো থেকে কিন্তু তোমার কি আসে বলো তো, এমসিকিউ প্রশ্ন আসে। ওকে, আমরা সামনের দিকে যাই। দেখো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন 1923 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক বলো তো, জগত্তারিণী স্বর্ণপদক, এটা হচ্ছে 1923 সালে পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কি দেন, ডিলিট ডিগ্রি প্রদান করেন। ডিলিট ডিগ্রি কোথা থেকে দেওয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। 1936 সালে হচ্ছে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিটটা পান। তারপরে দেখো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত উপন্যাস হচ্ছে কি ছিল, মানে যেটা তিনি শেষ করে যেতে পারেননি, সেটা হচ্ছে শেষের পরিচয়, আগামীকাল এবং জাগরণ। ঠিক আছে, এই যে উপন্যাস, এগুলো তিনি আসলে অসমাপ্ত উপন্যাস, তিনি শেষ করে যেতে পারেন নাই, তার আগেই তিনি পরলোক গমন করেছেন। ওকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি 1926 উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। তার যে পথের দাবি উপন্যাসটি ছিল সেটা হচ্ছে কি হয় বলতো, এই উপন্যাসটা সরকার কর্তৃক কি হয়েছিল বলতো, বাজেয়াপ্ত করা হয়েছিল। দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনামে নারীর মূল্য নিবন্ধ গ্রন্থটি লেখেন। এই অনিলা দেবী হচ্ছে কি শরৎচন্দ্রেরই আরেকটা নাম। এই অনিলা দেবী নামেও তিনি কি করেছিলেন বলতো, লেখালেখি করেছিলেন। যদি বলে যে ছদ্মনাম কি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি, তাহলে কি হবে বলতো, অনিলা দেবী। ঠিক আছে, যদি প্রশ্ন আসে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি, তাহলে হবে কি, অনিলা দেবী। ঠিক আছে, ওকে। তারপরে দেখো যে মহেশ ছোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত, এখানে উত্তর হচ্ছে হরিলক্ষ্মী। ঠিক আছে, তারপরে রামের সুমতি গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ছবি। এগুলো হচ্ছে সাহিত্য আকারে অনেক সময় প্রশ্ন কিন্তু চলে আসে। ওকে, খেয়াল করো। এখন বলা হচ্ছে বিলাসী গল্পের পাঠ পরিচিতি। আমরা জানি তো বিলাসী গল্প আমরা পড়েছি না, আমরা বিলাসী গল্প হচ্ছে পড়েছি, যেখানে কি আছে বলতো, এখানে হচ্ছে যে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যে জাত প্রথাটা আছে, সেই ভারতীয় বা হিন্দু সমাজে তৎকালীন যে হিন্দু সমাজে এইটা যে এই জাত প্রথাটা যে কতটা কঠোরভাবে মানা হতো, সেই ব্যাপারটা এখানে আছে। এবং পাশাপাশি একজন মানব এবং একজন মানবী, কিংবা বলতে পারি যে একজন নারী এবং একজন পুরুষের, একজন ছেলে এবং একজন মেয়ের যে ভালোবাসার যে সম্পর্কর পরিণয়ের ব্যাপারটা, এবং শেষে যে তোমার হচ্ছে এটাকে কি বলতে পারি, ট্র্যাজেডির ব্যাপারটা, সেটাকে তিনি আসলে ব্যাখ্যা করেছেন। এবং সেটাকে কিসের আঙ্গিকে ব্যাখ্যা করেছেন, এই যে ভারতীয় হিন্দু সমাজে যে গেড়ে বসা জাত প্রথা, সেই জাত প্রথাটা তিনি হচ্ছে ব্যাখ্যা করেছেন, সেই জাত প্রথাটা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি তিনি এখানে আরেকটা কথা বলেছেন যে ভারতীয় হিন্দু সমাজ তৎকালীন আসলে শিক্ষার জন্য তারা কি ধরনের আত্মত্যাগগুলো করেছে, কিভাবে তারা কত পরিশ্রম করে তারা পড়াশোনাগুলো করেছে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আছে। ওকে, আচ্ছা। ছেলে মানুষের নাম অনিলা দেবী, কিন্তু কেন এমন ছদ্মনাম রাখা হয়েছিল? আচ্ছা, ছদ্মনাম আসলে রাখতেই পারে একজন। ঠিক আছে, ছদ্মনাম আসলে একজন রাখতে পারে, যেহেতু এখানে একটু আগে দেখলাম যে অনিলা দেবী কেন তিনি লিখেছিলেন। দেখো যে নারীর মূল্য নিবন্ধ গ্রন্থটি, এই যে নারীর মূল্য, এখন কথা হচ্ছে এই নারীর মূল্য নিয়ে তিনি লেখালেখি করছেন। পুরুষ হয়ে তিনি লিখলে তো অনেকে গ্রহণ নাও করতে পারে, তো তিনি হচ্ছে নারীর নাম নিয়ে লেখাটা লিখলেন। ঠিক আছে, যে একজন নারী হয়ে তিনি লেখাটা লিখলেন, তাহলে সব যে অনিলা দেবী লিখছে, যেটার নাম হচ্ছে কি, যেটার নাম হচ্ছে নারীর মূল্য, একটা নিবন্ধ। ওকে, তো এই জন্য লিখেন। যেমন তোমরা ৭১-এর কথা জানি আমরা, যে ৭১-এ আসলে কি হয় বলো তো, ৭১-এও অনেকে নামগুলোকে গোপন করে একটা ছদ্মনাম ব্যবহার করে কিন্তু প্রচারণা চালাইতো। পাশাপাশি তোমরা যদি কোনো একটা রিসার্চ করো, গবেষণার ক্ষেত্রে যাও, দেখবে যে ওখানেও কিছু ছদ্মনাম ব্যবহার করে, সরাসরি রেসপন্ডেন্টের হচ্ছে কি করা হয় না, তার নামটাই ব্যবহার করা হয়, কারণ তার হচ্ছে তথ্যগুলো তুমি বলছো এবং তার যদি নাম বলো তাহলে তো ঝামেলা। তো এই ব্যাপারটা হচ্ছে এই রকম। ঠিক আছে, তিনি ওই নারীর মূল্য হচ্ছে নিয়ে লিখছেন একটা নিবন্ধন, যেখানে তিনি আসলে এই নামটা ব্যবহার করেছেন। ওকে, আচ্ছা।
খেয়াল করো। তো আমরা আসলে বিলাসী গল্পের মূল পাঠ পরিচিতির মধ্যে যাই। আমি একটু বলেছি, তারপরে এখানে যেভাবে আছে একটু বলে তোমাকে বলে দেই। ওকে, দেখো, শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দে, অর্থাৎ কত, 1918 খ্রিস্টাব্দে। এটা ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, প্রথমে ভারতী পত্রিকা। ওকে, দেখো যে বৈশাখ সংখ্যায় কি, যে প্রত্যেকটা মাসে, কিংবা আমরা জানি একটু গত ক্লাসে আমি মনে হয় তোমাদের বলছিলাম কোনো একটা ক্লাসে, যে হচ্ছে কিছু পত্রিকা দেখবা সাপ্তাহিক, কিছু হচ্ছে বাংলা মাস কেন্দ্রিক হচ্ছে কিছু পত্রিকা কিন্তু প্রকাশিত আগে হতো। এখন কিন্তু ইংরেজি মাস কিংবা কোনো একটা দিন ব্যাপী হচ্ছে কোনো পত্রিকা হয়। তো তখন আসলে এইভাবে হতো। তো বৈশাখ সংখ্যায় সেটা হচ্ছে প্রকাশিত হয়। ন্যাড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প। ন্যাড়া হচ্ছে এখানে কি, এই বিলাসী গল্পের কথক। তাহলে বিলাসী গল্পের কথককে বলতো, বিলাসী গল্পের কথক হচ্ছে ন্যাড়া। ওকে, ন্যাড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে, মানে প্রথম জীবনের কথা বলা হচ্ছে। তো ন্যাড়া মূলত এখানে কে, ন্যাড়া মূলত এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তার গ্রামে, তিনি তার ছোটবেলায় কি কি ঘটনাগুলো দেখছিলেন তার গ্রামে, সেগুলো তিনি ন্যাড়া নামের একটা হচ্ছে কি বলতো, একটা ছেলের কণ্ঠে জমানিতে তিনি এই গল্পটা বর্ণনা করছেন। ওকে, খেয়াল করো যে বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। মানে যেখানে আসলে মূল কথাটা হচ্ছে জাতিগত বিভেদ, ঠিক আছে, ওই যে জাতি প্রথা বা জাত প্রথা। ওকে, এই গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমে কাহিনী অগ্রসর হয়। মানে বিভিন্নভাবে এই গল্পটা যায়, আমরা তো জানি। ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কাহিনীতে গতি সঞ্চারিত হয়েছে। লেখক কোন অবস্থান থেকে কাহিনী বলছেন সেটা অনেক সময় কাহিনী বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক সর্বদর্শী অবস্থা থেকেও কাহিনী বর্ণনা করতে পারে। তিনি সবকিছু দেখেছেন এমনটা অবস্থায়, আবার কিছু দেখেননি এমন অবস্থায় তিনি গল্পটা বর্ণনা করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে তিনি সবগুলো চরিত্র ঘটনা নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করেন। যেমনটি দেখা যায় সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাস কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পে, যে তিনি দেখছেন আবার অথবা কিছু দেখেন নাই। পক্ষান্তরে গল্পটি উত্তম পুরুষের ভাষ্য বর্ণিত হতে পারে। এখানে কথা হচ্ছে উপরের কথা। ওকে, এক্ষেত্রে গল্পে আমি, আমাকে ইত্যাদি আসলে সর্বনাম এসে যায়। এরকম ক্ষেত্রে কখনো কখনো লেখক নিজেই কাহিনীর একটা চরিত্রের ভূমিকা নেন। যেমন এখানে ন্যাড়া কি হয়েছে, ন্যাড়া নিজেই আসলে তোমার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে গেছে। ওকে, হয়ে ওঠেন কথক নিজেই, ঠিক আছে। বিলাসী গল্পের লেখক সেই ভূমিকা গ্রহণ করেছেন। বর্তমান সংকলনের অপরিচিতা আহ্বান কিংবা তোমার এই যে তাজমহল গল্পে যেভাবে উত্তম পুরুষের ভাষ্য গৃহীত হয়েছে সেইভাবে আর কি। ওকে, দেখো যে বিলাসী গল্পের নাম চরিত্র কর্মনিপুণ বুদ্ধিমতী সেবাব্রতী বিলাসী, ঠিক আছে। এই যে বিলাসী গল্পের নাম চরিত্রটি কি, একই সাথে তার বলা হচ্ছে যে তার কর্মনিপুণতার কথা বলা হচ্ছে, বুদ্ধিমতী এবং সেবাব্রতী। তিনি হচ্ছে কার সেবা করেছিলেন, মৃত্যুঞ্জয়ের সেবা করেছিলেন আমরা জানি। ওকে, তারপরে বলছে শরৎ সাহিত্যের অন্যান্য উজ্জ্বল নায়িকাদের মতোই তিনি একজন, কারণ শরৎচন্দ্র এই ধরনের লেখাগুলোই লিখছেন। যেমন তুমি হচ্ছে আরো লেখাগুলো পড়বা, গৃহোদয়ের মধ্যেই কিন্তু ব্যাপারগুলো আছে। তো এগুলো হচ্ছে যখন বড় হবে আরো বেশি করে পড়বা। যে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছে কি বলতো, স্বেচ্ছা মৃত্যুর পথ, আর তার প্রেমের মহিমায় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা এবং রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর অশুভ চেহারা। মানে এখানে বলা হচ্ছে এই যে তিনি যখন মৃত্যুঞ্জয় আসলে সাপের কামড়ে মৃত্যুবরণ করলো, তখন কিন্তু সে কিন্তু নিজেই কিন্তু কি বিষ পানে মৃত্যুবরণ করলো। তার এখানে ভালোবাসার ব্যাপারটা কিন্তু আছে, যে তিনি কি, যে স্বেচ্ছা মৃত্যুর পথ। এবং তৎকালীন ভারতীয় হিন্দু সমাজেও কিন্তু এরকম ছিল। কি ছিল বলতো, যে হচ্ছে তোমার এই সতীদাহ প্রথা নামেও একটা প্রথা কিন্তু ছিল। এখন মূল কথা হচ্ছে বিলাসী গল্পে কি বলা হচ্ছে, এখানে জাত প্রথা নিয়ে কথা বলা হচ্ছে, এটাই হচ্ছে মূল কথা, জাত প্রথা। ওকে, আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কিছু লাইন এবং তথ্য, বিলাসী গল্পের কিছু গুরুত্বপূর্ণ লাইন এবং তথ্য যেগুলো তোমার আসলে জানা উচিত, সেগুলো তুমি দেখতে পাচ্ছ। আমি একবার বলে দিচ্ছি যে মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে, মৃত্যুর বংশের ছেলে। মৃত্যুঞ্জয়ের আত্মীয়দের মধ্যে শুধু কে বেঁচে ছিল, জ্ঞাতি খুড়ো বেঁচে ছিল। মৃত্যুঞ্জয়ের খুড়োর কাজ ছিল মৃত্যুঞ্জয়ের নানাবিধ দুর্নাম রটনা করা। তারপরে বলা হচ্ছে মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল, এটা হচ্ছে আম কাঁঠালের বাগান ছিল। এগুলো কিন্তু এমসিকিউ এর মধ্যে আসতে পারে, এজন্য হচ্ছে এগুলো পড়ে ফেলবো। মৃত্যুঞ্জয়ের বাগানের পরিধি কতটুকু, 20-25 বিঘার বাগান ছিল তার, মানে এক কথা 20 থেকে 25 বিঘা। ওকে, কিন্তু এই পাপের দণ্ড একদিন আমাকে ভালো করিয়াই দিতে হইল, উক্তিটি হচ্ছে ন্যাড়ার। তারপরে দেখো যে বিলাসী গল্পে কোন 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 ফলের উল্লেখ আছে, আম কাঁঠাল, বৈশি বা রস্তা, আনারস এবং খেজুর, এইগুলোর হচ্ছে উল্লেখ আছে। তারপরে বিলাসী গল্পে কোন উপদ্বীপের উল্লেখ আছে, এখানে হচ্ছে রাশিয়ার একটা হচ্ছে দ্বীপ, সেই উপদ্বীপের কথা উল্লেখ আছে। বিলাসী গল্পে উল্লেখিত এডেন বন্দর কেন বিখ্যাত, এডেন হচ্ছে একটা সামুদ্রিক লবণ তৈরির জন্য
বন্দর। ওকে, বিলাসী গল্পে কোন 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 দেশের উল্লেখ আছে? একটা হচ্ছে সাইবেরিয়ার উল্লেখ আছে, পার্সিয়ার উল্লেখ আছে, মানে পার্সিয়া মানে হচ্ছে বা যেটাকে আমরা পারস্য বলি, ঠিক আছে, যেটাকে আমরা পারস্য বলি সেটা হচ্ছে ইরান। তারপর হচ্ছে বিলেতের কথা উল্লেখ আছে, যেটা হচ্ছে কোথায় বলতো? ইংল্যান্ডে, যেটা হচ্ছে ইংল্যান্ডে। ওকে, আচ্ছা, বিলেতের কথা উল্লেখ আছে ইংল্যান্ডে। ওকে, এখন দেখো যে বিলাসী গল্পে কোন সম্রাটের প্রসঙ্গ আছে? এটা হচ্ছে সম্রাট হুমায়ুনের কথা বলা আছে। তারপরে দেখো বিলাসী কিভাবে আত্মহত্যা করেছিল? বিষ পান করে আত্মহত্যা করেছিল। বিলাসী গল্পে কোন লেখকের উল্লেখ আছে? মানে ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়ের কথা উল্লেখ আছে। বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে জানো, উক্তির হচ্ছে বিলাসীর। তারপরে হচ্ছে নেড়া 10-12 জন সঙ্গী সহ মৃত্যুঞ্জয়ের বাড়ি কেন গেল? বিলাসীকে গ্রাম থেকে বের করে দিতে। তারপরে দেখো যে বিলাসী গল্পটি কার মাধ্যমে বর্ণিত হয়েছে? নেড়ার মাধ্যমে বর্ণিত হয়েছে। নেড়া হচ্ছে এখানে গল্পের কথক। ওকে, তারপরে দেখো যে বিলাসী গল্পে নেড়া আসলে কে? লেখক স্বয়ং নিজে। এটা একটু আগে আমি বললাম যে লেখক স্বয়ং নিজে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে খেয়াল করো যে অনেক দিন তাহার মিষ্টান্নের সন্ধ্যায় করিয়াছি। তো কার মিষ্টান্নের কথা বলা আছে এখানে? এখানে হচ্ছে মৃত্যুঞ্জয়ের। ওকে, যা মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল কত মাস? এখানে হচ্ছে 1.5 মাস, মানে হচ্ছে 1.5 মাস অসুস্থ ছিল। গেল গ্রামটি রসাতলে গেল, উক্তির মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুরুন। ওকে, আচ্ছা, তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাস ও কখনো শুনি নাই, 2nd ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। এখানে কার কথা বলা হচ্ছে? এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের কথা বলা হচ্ছে। ওকে, তারপরে খেয়াল করো যে স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাকে হির হির করিয়া টানিয়া লইয়া চলিলাম, উক্তিটি হচ্ছে নেড়ার। মৃত্যুঞ্জয় অজ্ঞান অবস্থায় ছিল হচ্ছে 10-15 দিন। তারপরে সে গুলি খায়, কার সম্পর্কে বলা হচ্ছে? মৃত্যুঞ্জয়। গুলি শব্দের অর্থ কিন্তু ওই গুলি না, ঠিক আছে, গুলি শব্দের অর্থ কিন্তু ওই গুলি না। এখানে হচ্ছে কি গুলি বলতো? আফিম থেকে প্রস্তুত মাদক দ্রব্য বিশেষ, মাদক দ্রব্য বিশেষ, ঠিক আছে, আফিম, আফিম, ঠিক আছে, আচ্ছা, তামাক। ওকে, বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের নিকট কি মনে হয়েছিল? পরিহাসে। বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকে কি করেছিল? পরিহাস করেছিল। ওকে, দেখো বিষহরী শব্দের অর্থ কি? হিন্দু দেবী মনসা। মনসা কিসের দেবী বলতো? মনসা হচ্ছে ওই যে সাপের দেবী বলা হয়, সাপের দেবী। ওকে, আচ্ছা, মনসা। তারপরে দেখো যে পঞ্চমুখ মানে প্রশংসা মুখর হওয়া, দুহাই মানা মানে নজির দেখানো, তারপরে রসাতলে যাওয়া, অধপাতে যাওয়া, লাভের অঙ্কে শূন্য মানে ফলাফল একেবারে লাভজনক না হওয়া। এই যে কথাগুলো, এগুলো কিন্তু অনেক সময় খ নম্বরে রিটেনে চলে আসবে। ওকে, কাটা দেওয়া মানে হচ্ছে বাধা সৃষ্টি করা, নাসর বান্দা মানে উদ্দেশ্য হাসিলের পর জন্য মরিয়া হয়ে থাকা। ওকে, মাথা হেড করা মানে লজ্জা বিনয়ে মাথা নত করা, বুক ফাটা হচ্ছে হৃদয় বিদারক, অকাল কুষ্মাণ্ড যেটা হচ্ছে কি তোমার? এটা হচ্ছে অকাল কুষ্মাণ্ড, যেটা হচ্ছে বাগধারা আকারে আসবে পরীক্ষায়। ওকে, বাগধারা আসবে পরীক্ষায়। অকাল কুষ্মাণ্ড মানে অকর্মণ্য বা অকেজো, যাকে দিয়ে কোনো কিছু করা যায় না, এটা হচ্ছে পরিবারের অনিষ্টকারী ব্যক্তি। ওকে, এই অকাল কুষ্মাণ্ড এটা কিন্তু বাগধারায় চলে আসবে। ওকে, পাথর হয়ে যাওয়া, স্তব্ধ হয়ে পড়া। ঠিক আছে, এই পর্যন্ত আসলে বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ লাইন এবং যেগুলো আসলে আসতে পারে সেই তথ্যগুলো আসলে এখানে দেওয়া হচ্ছে। এখন আসো যে কিছু প্রশ্ন আসলে আমরা সলভ করে ফেলবো, কিছু এমসিকিউ সলভ করে ফেলবো। প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে হচ্ছে আমরা কিছু প্রশ্ন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আদলে আমরা আরও কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, কে কে আছো? তোমাদের সাথে একটু পরিচিত হয়ে, অনেকে আসলে নতুন নতুন জয়েন করছো। ঠিক আছে, একটু কে কে আছো একটু আমাকে জানাও তো, আমি তোমাদের সাথে একটু পরিচিত হই, অনেককেই চিনি না। অনেককেই চিনি না, ঠিক আছে, অনেককেই চিনি না, তোমাদের একটু চিনি এবং হচ্ছে আমরা তারপরে হচ্ছে প্রশ্নের মধ্যে চলে যাই। ঠিক আছে, ওকে, ওকে, তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নিব, তারপরে আসলে সামনের দিকে যাই। ঠিক আছে, ওকে, এই আচ্ছা, কে কে? আচ্ছা, হাসিব বলেছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তোমরা তোমরা আসলে মেবি অনেকেই কোথাও চলে গেছো। আচ্ছা, এখানে দেখো যে মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল কালকে উঠে উদয়নাগ, খরিশ গোকরা, চন্দ্রবোরা।
কি হবে উত্তর বলো তো, কি হবে? এরকম অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং অন্যান্য ভার্সিটি অ্যাডমিশনে আসলে আসছে। ঠিক আছে, বলতে পারবা? আচ্ছা, একের গ বলেছো খরিস গোখরা, এটা হচ্ছে কে বলেছো? ফাহিমা তাসনিম বলেছো। বাকিরাও একটু বলবা উত্তর, বাকিরাও একটু উত্তর বলবা। তোমরা যদি উত্তর না বলো কেমনে হবে বলো তো? তোমরা যদি উত্তর না বলো তাহলে তো কেমনে হবে বলো? তোমরা উত্তর না বললে তো হচ্ছে ক্লাস আচ্ছা, ক্লাস আসলে আগাবে না। সমস্যা নেই, তোমরা হচ্ছে একটু উত্তর করার চেষ্টা করবা। ওকে, ঠিক আছে। আমরা আসলে ইয়া করি, আমরা সামনের দিকে যাই। তোমরা যারা যারা আছো ক্লাসে তাদেরকে নিয়ে আসলে কন্টিনিউ করতে হবে, এবং যারা অনেকে বিজি থাকে পরবর্তীতে তারা কিন্তু লেকচারটা করতে পারবে। ওকে, খেয়াল করো যে ফাহিমা বলেছিল মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল কে, এটা আসলে গ ইউনিটে আসছিল 13-14 সালে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা হচ্ছে খরিস গোখরা। 2 নম্বর দেখো, বিলাসী গল্পে 19 শতকের যে সমাজ সংস্কারের কথা বলা আছে তার নাম আসলে কি? এটা হচ্ছে 12-13 সেশনে আসছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে বিলাসী গল্পে 19 শতকের যে যে সমাজ সংস্কারকের কথা বলা হচ্ছে তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, নাকি ভূদেব মুখোপাধ্যায়? কার কথা বলা হচ্ছে বলো তো? তোমরা একটু সবাই অ্যান্সার করে ফেলবা, সবাই কিন্তু অ্যান্সার করে ফেলবা। কার কথা বলা হচ্ছে? একজন সমাজ সংস্কারের কথা কিন্তু বলা হচ্ছিল। একটু আগে কিন্তু আমি হচ্ছে যখন তথ্যগুলো আমি পড়াইলাম তখন কিন্তু এখানে কিন্তু আমি বলে দিয়েছি, এখানে কিন্তু আমি বলে দিয়েছি একজনের নাম, একজনের নাম কিন্তু আমি বলে দিয়েছি। বিলাসী গল্পে কোন সমাজ সংস্কারকের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কোন সমাজ সংস্কারকের কথা বলা হচ্ছে আমি কিন্তু তোমাদের হচ্ছে কি করেছি বলো তো? আমি তোমাদের কিন্তু হচ্ছে বলে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিন্তু বলে দিয়েছি কি হবে বলো তো? সবাই সবাই উত্তরটা করি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, একের নুসাইবা নূর বলেছে, একের সি, হ্যাঁ। ফাহিমা 2-এর ঘ, ঠিক আছে। 2-এর ঘ, হ্যাঁ। নুসাইবা জান্নাতও বলেছে 2-এর ঘ, ঠিক আছে। তোমাদের উত্তর কিন্তু হয়েছে। 2-এর কি হবে বলো তো? বিলাসী গল্পে 19 শতকের যে সমাজ সংস্কারের কথা বলা আছে তার নাম হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়। আমি আরেকবার দেখাই যে কোথায় এটা পড়িয়েছিলাম। দেখো এখানে পড়িয়েছিলাম যে কি, যে বিলাসী গল্পে কোন লেখকের উল্লেখ আছে? এটা হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়, ঠিক আছে। এখানে কিন্তু আমি পড়িয়েছিলাম। তারপরে খেয়াল করো, আমরা পরের প্রশ্নটাতে যাই, যে নেরা কোন বঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরে গৌরব করবার মতো অনেক বড় ব্যাপার স্যাপার, বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে। এখানে একটু স্পেস নাই। নেরা কোন বঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরে গৌরব করবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে? পূর্ববঙ্গের, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের? কি হবে আসলে উত্তর বলো তো? কি হবে আসলে উত্তর? 3-এর উত্তরটা কি হবে বলতে পারবা? 3-এর উত্তর কি হবে বলো? 3-এর উত্তর কি হবে? আচ্ছা, 3, সবাই 3-এর অ্যান্সারটা করো। 3-এর অ্যান্সারটা সবাই করে ফেলি, ওকে? আমি একটু স্লো দেখছি, হ্যাঁ। 3-এর অ্যান্সারটা সবাই করে ফেলি। ওকে, কে কে অ্যান্সার করেছো? উত্তরবঙ্গ, হ্যাঁ ঠিক আছে। নুসাইব অ্যান্সার করো নাই, ফাহিমা বলেছো 3-এর গ, এবং হাসিবও বলেছো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের উত্তরটা আসলে, হ্যাঁ ওকে, হ্যাঁ উত্তরবঙ্গ, ওকে উত্তরবঙ্গের, ওকে ঠিক আছে। তাহলে নেরা কোন বঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরে, এটা হচ্ছে উত্তরবঙ্গ। বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করত? কি করত? উৎসাহ দিত, নিরুৎসাহিত করত, বাধা দিত, নাকি ভয় দেখাতো? এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নের উত্তর আসলে কি হবে বলো? 4 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলো তো? 4 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? সবাই 4 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? সবাই একটু ঝটপট অ্যান্সার করবা, আমি তোমাদের একটু অ্যান্সারগুলোও দেখবো আর কি, ঠিক আছে? তোমাদের একটু অ্যান্সারগুলোও দেখবো, তারপরে আসলে
সামনের দিকে যাব। ওকে, কি করতো বলো তো? বিলাসী কি করতো? বিলাসী কি করতো বলো? বিলাসী কি করতো? বিলাসী কি করতো? ফাহিমা বলেছো বাধা দিত, তারপরে হাসিব বলেছো 4 খ। ওকে, আচ্ছা দেখো তো কি আছে, দেখো তো কি আছে যে এ বলছে যে হাসিব বলেছে নিরুৎসাহিত করতো না, এটা হবে না, বাধা দিত। ঠিক আছে, বাধা দিত, এটা হবে সঠিক উত্তর। যে বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করতো, এটা হবে হচ্ছে বাধা দিত। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই যে বাঙালির বিষ কথাটি বলতেন আচ্ছা বলতে শরৎচন্দ্র বুঝিয়েছেন। এখানে বলতে হবে, এখানে হচ্ছে শরৎচন্দ্র। ওকে, শরৎচন্দ্র। ওকে, এখানে খেয়াল করো যে বাঙালির বিষ কথাটি বলতে শরৎচন্দ্র বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? এটা হচ্ছে কঠিন প্রতিশোধী স্পৃহা, ক্ষণস্থায়ী ক্রোধ, ক্ষণস্থায়ী ক্রোধ নাকি অনিশেষ বিদ্বেষ। মানে এখানে একটু ইয়ে হয়ে গেছে, একদম হচ্ছে স্পেস নাই আর কি। ওকে, একটা হচ্ছে এখানে জীবনঘাতী, এখানে হচ্ছে জীবনঘাতী। হ্যাঁ, জীবনঘাতী বিষক্রিয়া, কঠিন প্রতিশোধী স্পৃহা, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী এটা প্রোটা কাটা যাবে শুধু। ক্ষণস্থায়ী কি বলতো? ক্ষণস্থায়ী কি? ওকে, এখানে কি হবে আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে কি হবে আমি আরেকবার বলে দিচ্ছি। ওকে, খেয়াল করো, খেয়াল করো যে এটা হচ্ছে জীবনঘাতী বিষক্রিয়া, কঠিন প্রতিশোধ স্পৃহা, তারপরে হচ্ছে ক্ষণস্থায়ী ক্রোধ, অনিশেষ বিদ্বেষ। অনিশেষ মানে যেটা শেষ হবে না। কি হবে উত্তর বলতো? 5 হচ্ছে কি? 5 হচ্ছে উত্তর কি বলতো? 5 উত্তর হচ্ছে, বলো সবাই, 5 উত্তর হচ্ছে গ, এটা হচ্ছে ক্ষণস্থায়ী ক্রোধ। 5 উত্তর হচ্ছে কি বলতো? গ, ক্ষণস্থায়ী ক্রোধ। তোমরা একটু অ্যান্সার করবা, আমি আসলে কিন্তু না হলে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো কিন্তু তোমরা পরে নিবা। ঠিক আছে, আচ্ছা আমি একটু পানি খাই, তোমরা অ্যান্সার 6 অ্যান্সারটা করে ফেলো। বিলাসী গল্পে উল্লেখকৃত ভূদেব বাবু কে? বিলাসীর পিতা, রাজনীতিবিদ, 19 শতকের বাংলার জাগরণের অগ্রদূত নাকি মৃত্যুঞ্জয়ের কাকা? কে হবে বলো তো? তোমরা সবাই একটু উত্তর করো, আমি একটু পানি খেয়ে। ওকে, ঠিক আছে, এটার উত্তর করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তোমরা কে অ্যান্সার করেছো? তোমরা 6 অ্যান্সার কে কে করেছো? আচ্ছা ঠিক আছে, 6 অ্যান্সার কি হবে? একটু আগেই তো আমরা পড়লাম, ভূদেব মুখোপাধ্যায় সম্পর্কে আমরা একটু আগে পড়লাম না? কি হবে? 19 শতকের বাংলার জাগরণের অগ্রদূত। ওকে, পরবর্তী প্রশ্নটাতে যাই যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে বাক্যটি কোন গল্পের? আচ্ছা, এটা হচ্ছে বাতিল গ, মানে বাতিল গ বলতে এই প্রশ্নটা হচ্ছে বাতিল হয়েছিল। ওকে, বলছে এটা কোন গল্পের? এটা তো আমরা জানি, এটা হচ্ছে বিলাসী গল্পের। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এই কথাটা কিভাবে বলা হচ্ছিল? ওকে, তারপরে হচ্ছে আমরা এগুলো একটু দেখে নিব। আমরা হচ্ছে একটু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন দেখে নিই, এগুলো তোমরা অ্যান্সার শিট তোমাদের করে দেওয়া আছে, তোমরা পরে পড়ে নিতে পারবা। ঠিক আছে, পরে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পড়ে নিতে পারবা। ঠিক আছে, এখানে 57টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সালে, বিভিন্ন বছরে, বিভিন্ন সেশনে যে প্রশ্নগুলো বিলাসী থেকে আসছিল, সবগুলো প্রশ্নই আসলে এখানে তোমরা কি করবা বলো তো? দেখতে পাবা। এই যে এখানে দেখো যে 1996-97তেও প্রশ্ন আসছিল, সেটাও আসলে কি আছে বলতো? এখানে ইনক্লুড করা আছে। ওকে,
তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শেষ হয়েছে তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো শুরু হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এখান থেকে দেখতে পারবা যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন যে বিলাসী গল্পে ব্যবহৃত ফোর্থ ক্লাস শব্দটি বর্তমানে কোন শ্রেণীকে বোঝায়, এগুলোর উত্তরগুলোও তোমরা পেয়ে যাবা। কোন বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে ডিলিট ডিগ্রি প্রদান করে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নেরাকে, নেরা হচ্ছে এখানে মৃত্যুঞ্জয় অপু। বিলাসী গল্পের কথক মৃত্যুঞ্জয়ের খুড়া। বিলাসী গল্পের কথক। বিলাসীতে নির্যাতন, বিলাসীকে নির্যাতন করার জন্য কত লোক গিয়েছিল, মালো শব্দের অর্থ কি, এগুলো এই কয়েকটা অ্যান্সার করে ফেলো তো, এই কয়েকটার অ্যান্সার করে ফেলো, দেখি পারো কিনা। ওকে, এই কয়েকটার অ্যান্সার করে ফেলো। আমি আসলে সরাসরি কিন্তু অনেক দূর চলে আসছি, হ্যাঁ, অনেক প্রশ্ন আমাদের, সেই জন্য আমি সরাসরি অনেকগুলোতে চলে আসছি। দেখো, এই প্রশ্নগুলোর অ্যান্সার করে ফেলো। 1 করি নাই, 4 করি নাই, 5 করি নাই, ঠিক আছে? তোমরা কিন্তু অ্যান্সারগুলো করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, দেখো তোমরা একটু দ্রুত করে ফেলবা, আমি কিন্তু আরো তাহারেই পরে মনে পড়াবো, ঠিক আছে? তাহারেই পরে মনে কিন্তু পড়িয়ে ফেলবো, তাহারেই পরে মনে আমি কিন্তু পড়াবো। ওকে, ওকে, তোমাদের অ্যান্সারগুলো একটু দিবা। ওকে, ওকে, বিলাসী গল্পে ব্যবহৃত ফোর্থ ক্লাস শব্দটি বর্তমানে কোন শ্রেণীকে বোঝায়? বলতো কোন শ্রেণী? সপ্তম শ্রেণী, চতুর্থ শ্রেণী, নবম শ্রেণী নাকি অষ্টম শ্রেণী? কি হবে বলতো, কি হবে? তারপরে বিলাসীকে নির্যাতন করার জন্য কত লোক গিয়েছিল? 5 থেকে 6 জন, 7 থেকে 8 জন, 10 থেকে 12 জন নাকি 15 থেকে 20 জন? মালো শব্দের অর্থ কি? 5 নাম্বার হচ্ছে কি বলতো, মালো শব্দের অর্থ কি? মালো শব্দের অর্থ কি? ঠিক আছে, এই কয়েকটা একটু বলো। ওকে, এই কয়েকটার একটু উত্তর তোমরা বলে ফেলো। ওকে, খেয়াল করো যে বিলাসী গল্পে ব্যবহৃত ফোর্থ ক্লাস শব্দটি কোন শ্রেণীকে বোঝায়? ওকে, অনেকে মালো শব্দের অর্থ কি বলতো? মালো শব্দের অর্থ হচ্ছে সাপের ওঝা, যে বিষ নামায়। বিলাসীকে নির্যাতন করার জন্য কত লোক গিয়েছিল? 10 থেকে 12 জন। বিলাসী গল্পে ব্যবহৃত ফোর্থ ক্লাস শব্দটি কোন শ্রেণীকে বোঝায়? এটা হচ্ছে সপ্তম শ্রেণী। ওকে, এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কম আছে, মনে হয় 20টার মতো প্রশ্ন আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক অনেক প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবা, যেগুলো একটু পরে তোমরা কি করে ফেলবা বলো তো, সলভ করে ফেলবা, ঠিক আছে? তোমরা ইজিলি পারবা, কিন্তু এখানে উত্তরও কিন্তু দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমরা এখন পড়বো হচ্ছে তাহারেই পরে মনে, আমরা হচ্ছে কবিতাতে যাই। তোমরা আসলে ক্লাসে রেসপন্স করছো না, এই জন্য আসলে আমি সবগুলো প্রশ্ন সলভ করাইলাম না, হ্যাঁ? তারপরে কোনো দ্বিধাদ্বন্দ্ব যদি তোমাদের হয়ে যায় যে আমি একটা প্রশ্ন বুঝছি না, তুমি হচ্ছে এই গ্রুপে, তুমি হচ্ছে পেইড গ্রুপে তুমি হচ্ছে একটা করে কি করবা বলো তো, আবার মেসেঞ্জার গ্রুপ আছে তোমাদের, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা জাস্ট সেখানে তোমরা হচ্ছে একটা পোস্ট করবা, আমি সেখানে তোমাদের কমেন্ট করে জানিয়ে দেবো। কোনো একটা প্রশ্ন উত্তর জানার থাকলে আমি তোমাদের কি করব বলো তো, আমি জানিয়ে দেব, ঠিক আছে? আমি সেটা তোমাদের উত্তর জানিয়ে দেব ইনশাল্লাহ। ওকে, এবং কোনো কিছুতেই যদি বুঝতে সমস্যা হয়, সার্বক্ষণিক 24 ঘন্টা তোমাদের পড়াশোনা এবং পড়াশোনার বাইরেও যদি কারো হচ্ছে মেন্টালি তোমরা হচ্ছে ভেঙে পড়ো, কোনো ব্যাপারে যদি জানার থাকে তোমরাও কিন্তু ওখানে জানাবা, ঠিক আছে? তোমাদের আসলে ভেঙে পড়লে চলবে না, হ্যাঁ? তোমাদের ভেঙে পড়লে কিন্তু চলবে না কোনোভাবেই। ওকে, আচ্ছা, আমরা এখন পড়ব হচ্ছে তাহারেই পরে মনে। আমরা তাহারেই পরে মনে পড়ব, এবং তাহারেই পরে মনে একটা হচ্ছে কবিতা, যেটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। যে কবিতাটা কে লিখেছিল, যে কবিতাটা হচ্ছে, যে কবিতাটার কবি হচ্ছে সুফিয়া কামাল, কবি সুফিয়া কামাল। আমরা সেই তাহারেই পরে মনে কবিতাটা একটু পড়ে ফেলবো, ঠিক আছে? আমরা প্রথমে কবিতার প্রেক্ষাপটগুলো পড়ে ফেলি, তারপরে আসলে কবিতাটা হচ্ছে আমরা বিস্তারিত একটু পড়ে ফেলবো। ওকে, খেয়াল করো যে কি, যে কবি পরিচিতি প্রথমে আমরা পড়ি, যে কবি পরিচিতি পড়ি, যে কবির এই যে আমাদের তাহারেই পরে মনে
কবিতাটা সেটা কে লিখছে বলতো? সুফিয়া কামাল লিখেছেন। যে সুফিয়া কামালের রচনা তিনি যে লিখেছেন সেটা হচ্ছে বলা হচ্ছে তাহারই পরে মনে সুফিয়া কামাল। জন্ম তারিখ হচ্ছে উনি জন্ম তারিখ মানে ওনার জন্ম হচ্ছে 20শে জুন এবং 1911 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন। জন্মস্থান হচ্ছে শায়েস্তাবাদ বরিশাল, মানে উনি বরিশালে জন্মগ্রহণ করেন। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? বরিশালে। পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বারী। তোমরা সুফিয়া কামালের একটা কিন্তু হচ্ছে কি দেখতে পাচ্ছ বলো তো? একটা ছবি দেখতে পাচ্ছ। ওকে, তারপরে খেয়াল করো যে পিতার নাম সৈয়দ আব্দুল বারী, মাতার নাম নবাবজাদি সৈয়দা সাবেরা খাতুন। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে অনানুষ্ঠানিক বা স্বশিক্ষিতায় শিক্ষিত, মানে হচ্ছে তিনি হচ্ছে বাসায় তিনি শিক্ষকতা মানে তিনি শিখেছেন। তার যে শেখার কাজটা, তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, তিনি নিজের চেষ্টায় বাসায় তিনি শিখেছেন। ওকে, পেশা বা কর্মজীবন তিনি বলছে কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনের ব্রতী হন। তাকে আসলে জননী সম্ভাষণে কি করা হয়? ভূষিত করা হয়, এটা আমরা জানি। ওকে, সাহিত্যকর্ম কাহিনী কাব্য একটা লিখেছেন সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মনো জীবন, প্রশস্তি ও প্রার্থনা, এইগুলো হচ্ছে তার কি বলতো? কাহিনী কাব্য। গল্প হচ্ছে কেয়ার কাটা। ভ্রমণ কাহিনী লিখেছিলেন সোভিয়েতের দিনগুলি। তিনি সোভিয়েত গিয়েছিলেন, মানে রাশিয়ায় গিয়েছিলেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে হচ্ছে রাশিয়া, এটা কিন্তু আমরা জানি। তো এই ভ্রমণ কাহিনী হচ্ছে সোভিয়েতের দিনগুলি, তিনি সেখানে গিয়েছিলেন, সেই ভ্রমণ কাহিনী নিয়ে তিনি লিখেছেন। ওকে, গল্প হচ্ছে কেয়ার কাটা। স্মৃতি কথা হচ্ছে 71-এর ডায়েরি। ওকে, এই যে 71-এর ডায়েরি এবং 71-এর দিনগুলোর মধ্যে আমরা কি করি বলতো? একটা তালগোল পাকিয়ে ফেলি। দেখো যে 71-এর দিনগুলি যখন হবে, 71-এর দিনগুলি যখন প্রশ্ন আসবে তখন কে হবে বলতো? কে বলতে পারবে 71-এর দিনগুলি? 71-এর দিনগুলো বা 71-এর দিনগুলি যখন হবে তখন কি হবে বলতো? তখন হবে হচ্ছে জাহানারা ইমাম, জাহানারা ইমাম। ওকে, যখন 71-এর দিনগুলি হবে তখন জাহানারা ইমাম, কিন্তু যখন কি হবে 71-এর ডায়েরি হবে তখন কিন্তু কি হবে বলতো? সুফিয়া কামাল। সুফিয়া কামাল, এইটা কিন্তু মনে রাখবে। এইটা কিন্তু আমরা অনেক বেশি ভুল করি পরীক্ষায় আসলে, ঠিক আছে? যে 71-এর দিনগুলি হচ্ছে জাহানারা ইমাম, কিন্তু 71-এর ডায়েরি হচ্ছে সুফিয়া কামাল। এটা কিন্তু খুবই মনে রাখবা, এই জিনিসটা কিন্তু অনেকেরই তোমরা ভুল করে ফেলো। জাহানারা ইমাম, ফাহিমা বলেছো জাহানারা ইমাম, ঠিক আছে, জাহানারা ইমাম হবে। ওকে, খেয়াল করো যে এরপরে যে শিশুতোষ গ্রন্থ, ইতল বিতল, নওল কিশোরের দরবার, এগুলো হচ্ছে শিশুতোষ গ্রন্থ। পুরস্কার ও সম্মাননা, তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন? দেখো যে বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তারপরে 21শে পদকও তিনি পান। নাসিরুদ্দিন স্বর্ণপদক পেয়েছেন। মুক্তধারার সাহিত্য পুরস্কারও তিনি পেয়েছেন। এখন বলা হচ্ছে জীবন অবসান বা মৃত্যুর তারিখ, তিনি 20 নভেম্বর 1999 খ্রিস্টাব্দে কি করেন? মৃত্যুবরণ করেন। ওকে, 20 নভেম্বর 1999 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো এই যে আমরা হচ্ছে পড়ছি তাহারই পরে মনে হচ্ছে একটা কি কবিতা বলতো? তাহারই পরে মনে একটা হচ্ছে একটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। ওকে, তাহারই পরে মনে একটা হচ্ছে কি নির্ভর কবিতা? সংলাপ নির্ভর কবিতা, যেখানে বলা হচ্ছে কি একজন কবি ভক্ত এবং কবির মধ্যে কি হয় বলতো? একটা কথোপকথন হয়, যে কবি ভক্ত তার যে ব্যক্তিগত যে বেদনা, ব্যক্তিগত মানুষ যখন তার পৃথিবী থেকে চলে গেছে, তার যখন স্বামী দীর্ঘদিনের জীবন সঙ্গী যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে যখন পরপারে চলে গিয়েছে, তখন তার মনটা অনেক খারাপ, যে কোনো একটা শীত ঋতুতে বা শীতের সময়ে তার হচ্ছে হাজবেন্ড মারা যায়, এবং এরপরে গিয়েই আসলে কি আসে? বসন্ত চলে আসে। আমরা জানি যে ফাগুনের 1 তারিখেই কি বসন্ত। তো স্বাভাবিকভাবেই কি হয় বলতো? স্বাভাবিকভাবে আসলে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য ফাগুন মাসের 1 তারিখেই বা সবাই যারা কবি আছে, যারা লেখক আছে, সবাই একটু লেখালেখি করে। তো এখন সবাই লিখছে, কিন্তু সুফিয়া কামাল কোনো রচনা করছে না, গান কিংবা কোনো একটা লেখা কিংবা কবিতা, কোনো লেখাই তিনি লিখছে না। তো একজন কবি ভক্ত, যে কিনা হচ্ছে সুফিয়া কামালের একজন পার ভক্ত, তিনি আসলে কবি ভক্তর সাথে কথা বলছেন। সেই কথা তাই আসলে তিনি আসলে এই কবিতার মাধ্যমে কি করেছেন? তুলে ধরেছেন। যে একজন কবি ভক্ত কবিকে বলছেন যে, ওহে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, মানে তিনি বলছে যে তুমি এত নীরব হয়ে গেল কেন? তোমার ফাল্গুন মাস তো চলে এসেছে, বসন্ত চলে এসেছে, তুমি কি বরণ করে নিবে না? তো তখন এই কবি এবং কবি ভক্তের মধ্যে একটা কথোপকথন হয়, সেই কথোপকথনই হচ্ছে তাহারই পরে মনে কবিতা হচ্ছে আমাদের। তো এটাকে বলা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। এই কবিতায় 5টা স্তবক আছে। কয়টা স্তবক আছে?
এই প্রশ্নটা অনেক বেশি আসে। তাহারই পরে মনে কবিতা থেকে কিন্তু একটা এমসিকিউ আসেই। তো এটা মনে রাখবা, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে একটা সংলাপ নির্ভর কবিতা, কবি ভক্ত এবং কবির মধ্যে একটা কথোপকথন হচ্ছে, সেটাই মূলত আমাদের তাহারই পরে মনে কবিতা। এবং এখানে মূলত বলা হচ্ছে যে কবি বসন্তকে বরণ করছে না, কেন করছে না, তার যে ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট তিনি সেটা থেকেই আসলে কি হয়ে যেতে পারছেন না, তিনি সেটা থেকে আসলে সেটাকেই ভুলতে পারছেন না, তিনি নতুন করে কিভাবে লেখালেখি করবে। তো তিনি লিখছেন না, কিন্তু তার জন্য তো আসলে প্রকৃতি থেমে নেই। প্রকৃতিতে যেভাবে আমের মুকুল মানে ইয়া করার কথা, বা দক্ষিণা সমীর হচ্ছে আসার কথা, দক্ষিণা সমীর মানে হচ্ছে বাতাস, তো দক্ষিণা সমীর যেভাবে আসলে ফাগুন মাসকে স্মরণ করে হয়, বাতাবি নেবুর ফুল ফোটে, তো সব কিছুই তো আসলে প্রকৃতির নিয়মেই চলছে। তো তিনি লিখছেন না তাই বলে কি, তিনি লিখছেন না তাই বলে কি আসলে বসন্ত কি থেমে আছে? তিনি বলছে কোনো কিছু তো থেমে নাই। তো এই কনভারসেশনটা মূলত একটা কি বলতো, একটা কথোপকথনটা এই হচ্ছে তাহারই পরে মনে কবিতা। তো মোটামুটি কিন্তু তোমরা আসলে জানো। ওকে, তাহারই পরে মনে কবিতা। ওকে, অনেকে আবার তাহারই পরে মনে, অনেকে আবার ভুল করো যে তাহারই মনে পড়ে, এই ধরনের কথা কিন্তু বলো, এটা কিন্তু না, তাহারই পরে মনে। ওকে, আচ্ছা, তাহারই পরে মনে। আচ্ছা, তো এখন এই যে তার স্বামী বিয়োগের ব্যাপারে তিনি আসলে লেখালেখি করতে পারছিলেন না। দেখো যে কবি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, আমরা আরও কিছু তথ্য আসলে জেনে নেই। এখানে আসলে অনেক কিছু জেনেছি, এখানে আরেকটু জেনে নিব। ওকে, সুফিয়া কামাল সম্পর্কে তোমরা সুফিয়া কামালের একটা ছবিও কিন্তু দেখতে পাচ্ছ। খেয়াল করো যে সুফিয়া কামালের প্রথম বিয়ে হয় মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে 1923 সালে। দেখো ওই সৈয়দ নেহাল হোসেন যার মৃত্যু হয়েছিল কততে বলতো, 1932 সালে। তিনি কিন্তু সম্পর্কে কি ছিলেন, তিনি কিন্তু সম্পর্কে মামাতো ভাই ছিলেন সুফিয়া কামালের। ওকে, মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোনের মধ্যে কিন্তু বিয়ে হয়। ওকে, মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে কিন্তু প্রচুর বিয়ে হইতো, আগে বেশি হইতো, এখন কিন্তু দেখা যায় না এই ধরনের সম্পর্কগুলা। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখো যে তখন তিনি পরিচিত হন সুফিয়া সুফিয়া এস সোহেন নাম, মানে হোসেন নামে। মানে বলা হচ্ছে যে কেন হোসেন নাম হলো, এস হোসেন কেন হলো, যে তার সৈয়দ হচ্ছে তার হচ্ছে হাজবেন্ডের নাম, মানে স্বামীর নাম, আর হোসেনও যেহেতু তার, এক কথায় তার পদবী, ঠিক আছে, স্বামীর পদবিটা চলে আসে কার কাছে বলতো, নামটা চলে আসে হচ্ছে এই স্ত্রীর কাছে। আমরা কিন্তু জানি ওই যে কারো একটা নাম যদি সোহান হয় তাহলে তার স্ত্রীকে আমরা বলি যে মিসেস সোহান, তাই তো। তো এই রকমের আসলে নাম, যে তখন তিনি পরিচিত হন সুফিয়া এস হোসেন নামে। তাকে বলা হয় জননী সহশিকা। তাকে কি বলা হয় বলতো, জননী সহশিকা উপাধি, এটা কিন্তু তার উপাধি, জননী সহশিকা। ওকে, জননী সহশিকা উপাধি তাকে বলা হয়, মানে তার উপাধি হচ্ছে জননী সহশিকা, এই উপাধিতে ভূষিত করা হয়। দেখো সুফিয়ার বা সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল মৃত্যুবরণ করেন 1932 সালে। একটু আগে বললাম যে যক্ষা রোগে তিনি মৃত্যুবরণ করে। স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেন 1932 সালে যক্ষা রোগে। ওকে, যক্ষা রোগে। তার দ্বিতীয়বার বিবাহ হয়, তিনি আবার দ্বিতীয় বিয়ে করেছিলেন 1939 সালে চট্টগ্রাম নিবাসী লেখক কামাল উদ্দিন আহমদের সঙ্গে। তিনি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1939 সালে, কত বলতো, চট্টগ্রাম নিবাসী লেখক কামাল উদ্দিন আহমদের সঙ্গে তার বিয়ে হয়। এরপর তিনি সুফিয়া কামাল নাম গ্রহণ করেন। আচ্ছা, এটা হবে তিনি। ওকে, এরপর তিনি কি সুফিয়া কামাল নাম গ্রহণ করেন। ওকে, বুঝতে পারছো যে কেন আসলে তার নামের সাথে আসলে কেন কামাল যুক্ত হয়, কারণ কামাল উদ্দিন নামে তার দ্বিতীয় হাজবেন্ড ছিল, এই জন্য তার নাম হয়েছে কামাল হোসেন। কিন্তু তার আগে তার নাম শুধু ছিল সুফিয়া। ওকে, সুফিয়া থেকে তার সুফিয়া কামাল নাম হয় দ্বিতীয় হাজবেন্ডের নাম অনুযায়ী। এবং প্রথম হাজবেন্ডের নাম ছিল হচ্ছে যেহেতু হচ্ছে সৈয়দ নেহাল হোসেন, তার নাম এই জন্য ছিল সুফিয়া এস হোসেন। ওকে, দেখো যে সুফিয়া কামাল সংগঠক ছিলেন বেগম পত্রিকার। ওকে, সংগঠক ছিলেন কি, বেগম পত্রিকা নামে একটা পত্রিকা। তিনি মহিলা সংগঠন প্রতিষ্ঠাতা নেতৃত্ব দেন মহিলা সংগ্রাম পরিষদ। এটা কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশে কিন্তু খুবই একটা কি বলতো, মহিলা সংগ্রাম পরিষদ কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু খুবই সরব একটা প্রতিষ্ঠান, তোমরা কিন্তু জানো। আজ এর নাম বাংলাদেশ মহিলা পরিষদ। এই যে বলা হচ্ছে তিনি ওই 1969 সালে যে প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছিলেন, যে সংগঠনটা দাঁড় করিয়েছেন মহিলা সংগ্রাম পরিষদ নামে, সেটার বর্তমান নাম কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ। ওকে, সেটার বর্তমান নাম কি বলতো, বাংলাদেশ মহিলা পরিষদ। সেটা কিন্তু মনে রাখবে যে বাংলাদেশ মহিলা পরিষদ নামে যে সংগঠনটা তোমরা শুনতে পাও, সেটার প্রতিষ্ঠাতা কিন্তু ছিল এই সুফিয়া কামাল 1969-এ। ওকে, তিনি যে ধরনের কবি, রবীন্দ্র কাব্যধারার গীতি কবিতা রচয়িতা। ওকে, তিনি যে ধরনের
ধরনের কবি, মানে কোন ধরনের কবি? রবীন্দ্র কাব্যধারার কবি, গীতি কবিতার কবি। ওকে, তিনি পুরস্কার লাভ করেন কি কি, মানে এগুলো তো আমরা পড়েই ফেলছি। ওকে, ঠিক আছে। ওকে, এখন আসো যে তাহার এই পরমাণু কবিতার উৎস, মানে এটা আসলে কোথা থেকে আসলো, কোথায় অন্তর্ভুক্ত ছিল, কোথায় প্রকাশিত হয় সেটা দেখো। তাহার এই পরমাণু কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কততে বলতো? মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরে কবিতাটি বেগম সুফিয়া কামালের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সাজের বায়াতে অন্তর্ভুক্ত হয়। বলা হচ্ছে যে প্রথমে প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দের মাসিক মোহাম্মদী পত্রিকায়। এটা কিন্তু খুব আসে 1935 সালে কোথায় মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তাহারে পরে মনে কবিতাটা, এটা কিন্তু খুব আসে, এটা মনে রাখবা। ওকে, তারপরে দেখো যে পরে কবিতাটি বেগম সুফিয়া কামালের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সাজের মায়াতে অন্তর্ভুক্ত হয়। পরে হচ্ছে সাজের মায়া নামে যে তার একটা কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে কি হয় বলতো? অন্তর্ভুক্ত হয়ে যায় এই হচ্ছে কবিতা। ওকে, অন্তর্ভুক্ত হয়ে যায় এই হচ্ছে কবিতা। এখন বলা হচ্ছে, এখন এই কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু কবিতা থাকে, এটা তো আমরা জানি যে কাব্যগ্রন্থ হচ্ছে মূলত অনেকগুলো কবিতার সমাহার। ওকে, আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। দেখো যে কবিতার পাঠ পরিচিতি, আমরা পাঠ পরিচিতিটা একবার পড়ে ফেলি। আশা করি যে পাঠ পরিচিতি পড়লে তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখো যে তাহারে পরমাণু কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। দেখো যে সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। বস্তুত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু কবি মন যদি কারণে শোকাচ্ছন্ন হয়, মানে তিনি অনেক বেশি বেদনায় ছিলেন, অনেক বেশি শোকাচ্ছন্ন তার মন ছিল, বেদনা ভারাতুর ছিল, তাই তিনি বসন্তকে বা বসন্ত সৌন্দর্য নিয়ে কোনো কিছু আসলে লিখতে পারে নাই, বা কবির অন্তরকে আসলে স্পর্শ করতে পারে নাই বসন্ত সৌন্দর্য। কেন? কারণ তিনি আসলে তার ব্যক্তিগত শোকে আক্রান্ত, মানে ইয়াতে ছিলেন, মানে ব্যক্তিগত শোকাচ্ছন্ন ছিলেন। ওকে, আচ্ছা, বেদনা ভারাতুর ছিলেন। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে, যেটা আমরা জানি। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যু, মানে হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেন 1932-এ। কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে, তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। রিক্ত মানে হচ্ছে কি? শূন্য। ওকে, রিক্ততার হাহাকারে। তাহার এই পরে বনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদ বয় বিরিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। ওকে, শীতের বিদায়ের বেদনা আছে, কারণ শীত ঋতুতেই তার কি হচ্ছে? হাসবেন্ড মারা গেছে। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা। গঠননীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর কবিতা, এটা কিন্তু খুব আসে। সংলাপ নির্ভর কবিতার আবেগময় ভাববস্তুর বেদনাময় বেদনাঘন বিষণ্ণ তার সুর এবং সুললিত ছন্দ, এই মাধুর্য, এটা না, মূল কথা হচ্ছে এটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। এবং এটাতে স্তবক আছে কত বলতো? স্তবক আছে হচ্ছে 5টা। ওকে, স্তবক আছে 5টা। ওকে, লিখেছেন সুফিয়া কামাল। সংলাপ নির্ভর কবিতা, কবি এবং কবি ভক্তের মধ্যে একটা কথোপকথন, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি? তাহার এই পরে কবিতা। এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বা লাইন দেখে নেই কবিতার। দেখো, কবি মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন শীত ঋতুকে। ওকে, কবি মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন কোন ঋতুকে? শীত ঋতুকে মাঘের সন্ন্যাসী বলেছেন। ওকে, তারপরে দেখো যে কি কবিতায় শীতের রূপকে স্থাপন করা হয়েছে বসন্তের বিপরীতে। বসন্তের আগমনে কবির হৃদয়ে জেগে ওঠে শীতের কথা। দক্ষিণাসমীর অধীর আকুল বাতাবি লেবু আমের মুকুলের গন্ধে। কবির নীরবতার কারণ কি? প্রিয় বিয়োগ। পুষ্পশূন্য দিগন্তে পথে চলে গেছে মাঘের সন্ন্যাসী। তারপরে দেখো যে বাঘের সন্ন্যাসী মারা গেছে রিক্ত হস্তে, মানে হচ্ছে শূন্য হাতে। রিক্ত মানে কিন্তু শূন্য, হস্ত মানে হাত। তারপরে দেখো ঋতুর রাজন বা ঋতুর রাজা হচ্ছে কাকে বলা হয়? বসন্তকে বলা হয়। কবি ভক্তের প্রতি কবির প্রশ্ন জিজ্ঞাসা প্রমাণ করে কবির উদাসীনতা, মানে কবি আসলে জানতেনই না আসলে বসন্ত আসছে, কারণ তিনি আসলে তার যে বেদনা, তার যে দুঃখ, সেটাতে ভারাক্রান্ত ছিলেন। দক্ষিণ দুয়ার গেছে খুলি উক্তিটি করেছে কবি। তাহার এই পরবর্তী কবিতার মূল বিষয় হচ্ছে জীবনের ভীষণ কি বলতো, বা ভীষণ মাধুর্য। গঠননীতির দিক থেকে তাহার এই পরবর্তী কবিতাটি একটা সংলাপ নির্ভর কবিতা। তাহার এই পরবর্তী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1935 সালের মাসিক মোহাম্মদী পত্রিকায়। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহার এই পরবর্তী কবিতাটি অন্তর্ভুক্ত হয় সাজের মায়া কাব্যগ্রন্থ। পরবর্তীতে সাজের মায়া কাব্যগ্রন্থ হচ্ছে অন্তর্ভুক্ত হয়। স্তবক বিন্যাসে বৈচিত্র্য আছে তাহার এই পরবর্তী কবিতার। স্তবক হচ্ছে কয়টা? স্তবক হচ্ছে 5টা। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে তোমাদের যে এই ক্লাসে
ওকে, তোমাদের যে এই ক্লাসে একটা কবিতা এবং একটা তোমাদের হচ্ছে গদ্য পড়ানো হলো, বিলাসী এবং হচ্ছে তারই পরে মনে। এর এর ফলে তোমাদের অনেকগুলো হচ্ছে প্রশ্ন এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো প্রশ্ন আসছে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কতগুলো প্রশ্ন আসছে, তোমরা ঠিকঠাক কমেন্ট করো না, ঠিক আছে? তো তোমরা যদি কমেন্ট করো না, তোমরা কিন্তু নিজেরাই পড়ে নিতে পারো। তো আমি আসলে কমেন্ট করলে তোমাদের জন্য প্রশ্নগুলো সলভ করাতে বা আলোচনা করতে সুবিধা হয়। তো এটা একটা ব্যাপার। এবং এখানে বিলাসী গল্পের প্রায় ৮০টার মতো প্রশ্ন, ৫৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ৫৭ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবার ২০। তো মোটামুটি তোমার ৭৭টা প্রশ্ন শুধু বিলাসী থেকে দেওয়া আছে। এবং এরপরে হচ্ছে তাহারে পরিমাণ কবিতার কিছু এমসিকিউ দেওয়া আছে। তারপরে তোমার এক কথায় প্রকাশ, এবং এক কথায় প্রকাশের কথা আমি আবার বলি যে এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন অবশ্যই 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 আসবে। সেই জন্য তোমার একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে তোমার অবশ্যই এক কথায় প্রকাশ নিয়ে তোমাদের প্রশ্ন পড়া উচিত। এবং এক কথায় প্রকাশ নিয়ে প্রায় ৮০টার মতো আসলে এমসিকিউ তোমাদের আমি এই পিডিএফে সংযোজন করেছি। তোমরা হচ্ছে ক্লাসের লেকচার শিট পেয়েই যাবা এবং সেগুলো পড়ে ফেলবা। আগামী কালকে ঠিক কিন্তু বাংলার একটা পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় আসলে তোমরা যেন ভালো একটা মার্ক পাও সেই আশাটা আমি করছি। এবং এক কথায় প্রকাশ আমি আবার বলছি, বিরোচন অংশ অবশ্যই কিন্তু কি আসবে বলো তো, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এগুলো যে লেকচার শিটগুলো পড়ছো এগুলোকে এক সাইডে না রেখে এগুলোকে টেবিলে সবার সামনে রেখে কিংবা হচ্ছে ল্যাপটপে রেখে তুমি হচ্ছে এগুলোও পড়ার চেষ্টা করো। ইনশাল্লাহ পরীক্ষা যখন দিবা তখন বুঝবা যে কতটা ইফেক্টিভ আসলে ছিল লেকচার শিটগুলো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।